বলি যে ৯২ সালে এই জাকসু নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল এবং অপ্রীতিকর ঘটনার কারণে এই জাকসু নির্বাচন স্থগিত করা হয়েছে। এরপর তাদেরকে শিক্ষার্থীদেরকে নানানভাবে আশ্বাস দেওয়া হয়েছিল যে নির্বাচন তারা শুরু করবেন, নির্বাচনটি দিবেন। কিন্তু ৩৩ বছর আসলে নির্বাচন না দেওয়ার কারণ কি? শুধু জাকসু নির্বাচন নয়, শুধু জাকসু নির্বাচনের মতো যে পাবলিক বিশ্ববিদ্যালয়গুলো রয়েছে, সরকারি বিশ্ববিদ্যালয়গুলো রয়েছে, সেগুলোতে কিন্তু এতদিন নির্বাচন আসলে দিতে চায়নি সরকার বা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এটি আসলে কি কারণ বলে আপনার কাছে মনে হয়? এটি আমি যে কারণটি শিক্ষার্থীদের কাছ থেকে জেনেছি, তারা মনে করছে যে সরকারি দল যখন তাদের ছাত্র সংগঠনগুলো বিশ্ববিদ্যালয়ে থাকে, তাদের যে কর্মকাণ্ড থাকে সেই কর্মকাণ্ডের অনুযায়ী কোনো কারণে যদি একটি নির্বাচন হয়, সেই নির্বাচনে যদি ছাত্ররা ভোটাধিকার প্রয়োগ করে, হয়তো তাদের ভরাডুবি হতে পারে। এই কারণে গত ৯২ সাল থেকে এই অন্তর্বর্তী সরকার আগ পর্যন্ত তারা কোনো নির্বাচন পায়নি, এটি তারা মনে করছে। এটা হওয়াটাও স্বাভাবিক। তারা বলছে যে যদি সরকারি দল নির্বাচিত না হয়, তাহলে তাদের যে বিশ্ববিদ্যালয়ে ক্যাম্পাসে যে প্রভাব থাকে ছাত্রদের উপর, সেই প্রভাবটি হয়তো কমে যেতে পারে। যেটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের এর আগের নির্বাচনে আমরা দেখেছি, যেখানে নুরুল হক নূর ভিপি হিসাবে নির্বাচিত হয়েছিল, সেখানে অনেক ঘটনায় কিন্তু আমরা দেখেছি। এখন নূর এখন কিন্তু জাতীয় নেতায় পরিণত হয়েছে। সেই জায়গায় যদি এখানে একই অবস্থা হতো, তাহলে হয়তো তাদের জন্য হয়তো কোনো ক্ষতির কারণ হতে পারতো, তাদের প্রভাবটা কমে যেত। এই জন্য তারা মনে করছে যে ৯২ থেকে ২০২৫ সালের আজকের দিন আগ পর্যন্ত, ১১ তারিখের আগ পর্যন্ত এই কারণে কিন্তু নির্বাচনটি হয় নাই। পরবর্তীতে তারা যেহেতু অন্তর্বর্তী সরকার এসেছে, এই সরকারের কাছে একটা জোর দাবি ছিল জাকসু নির্বাচন, এবং সেই নির্বাচন করে কিন্তু তারা সফল হয়েছে বলে তারা দাবি করছেন। আমার সাথে সহকর্মী হাবিব রয়েছে, তার কাছে আমার একটি প্রশ্ন। তিনি শুরু থেকে নির্বাচন কভার করেছেন, এর আগেও তিনি ডাকসু নির্বাচন কভার করেছেন। সব মিলিয়ে আপনার অভিজ্ঞতা বলবেন। আরেকটি বিষয় আমরা দেখেছি, এখানেও কিন্তু এমন একটি জায়গা, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের মধ্যে একটি জায়গায় ছাত্র শিবিরের জয় জয়কার অবস্থা। এছাড়া ডাকসু নির্বাচন আমরা দেখেছি ছাত্র শিবিরের জয় জয়কার অবস্থা। এই যে তাদের জয় জয়কার অবস্থা, এইটি আসলে কেন, কি বলে মনে হয়? আরেকটি বিষয়ে আপনাকে একটু জানতেই চাই যে আমি বলছিলাম ফয়জুল ভাইকে বলছিলাম যে ১৯৯২ সালে সবশেষ এখানে জাকসু নির্বাচন হয়েছিল, এরপরে নির্বাচন দিব করে এখন পর্যন্ত দেয়নি গত সরকার। তারা নানা টালবাহানা করছে, সবশেষ কিন্তু নির্বাচনটি হয়েছে। আসলে এই নির্বাচন এই বিলম্বিত হওয়ার কারণ কি, এবং ছাত্র শিবিরের এই জয় জয়কার হওয়ার কারণ কি বলে মনে হয় আপনার কাছে? ওমর, অসংখ্য ধন্যবাদ আপনাকে। আসলে শুরুতেই আমি আজকের, যেহেতু আমি একেবারেই ভোটের ফলাফল যেখানে প্রকাশ করা হয়েছে, অর্থাৎ একে একে ঘোষণা করা হয়েছে কারা বিজয়ী হয়েছেন, সেই মঞ্চেই আমি ছিলাম, তো সেই জায়গার অভিজ্ঞতাটা আমি একটু শেয়ার করতে চাই। ফলাফল প্রথমে ছাত্র সংসদের হল সংসদের ফলাফল ঘোষণা করেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর, এবং পরবর্তীতে একে একে এই যে কেন্দ্রীয় ছাত্র সংসদ, সেই ঐতিহাসিক কেন্দ্রীয় ছাত্র সংসদের যে ফলাফল সেটি ঘোষণা করেন বিশ্ববিদ্যালয়ের নির্বাচন কমিশনের প্রধান। তো এই ফলাফল ঘোষণার সময় যে একটি অভূতপূর্ব পরিস্থিতি, একটি ক্ষণ তৈরি হয়েছিল আজকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে, সেটি ভাষায় প্রকাশ করার মতো নয়। যথারীতি আমিও অনেকটা আবেগতাড়িত হয়েছিলাম, এই কারণে যে আমিও এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছিলাম, যার কারণে সেখানে বেশিরভাগই রানিং শিক্ষার্থী তারা ছিলেন। তো এই রানিং শিক্ষার্থীদের মধ্যে যারা সাবেক শিক্ষার্থী ছিলেন, তারাও কিন্তু সমানভাবে আবেগতাড়িত হয়েছেন। এবং আজকে আমরা ফল যখন প্রকাশ করা হয়, বিশেষ করে ছাত্র শিবিরের প্যানেল থেকে ২০টি পদে এই যে এক ধরনের ভূমিধস বিজয়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে ডাকসুর নির্বাচনে যেভাবে ছাত্র শিবিরের ব্যাপক জয় জয়কার অবস্থা, সেই জয় জয়কার অবস্থার পরিস্থিতিতে কিন্তু তার পরবর্তীতে আমরা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে সেই একই চিত্র দেখলাম। এবং মাত্র ৩টি পদে ভিন্ন প্যানেল থেকে বিজয়ী হয়েছেন যারা, 5টি পদে যারা প্রতিদ্বন্দ্বিতা করেছেন। তার মধ্যে অন্যতম হচ্ছে ভিপি পদে তিনি একজন স্বতন্ত্র প্রার্থী জিতু। তো ছাত্র শিবিরের কথাটা স্পেসিফিকভাবে এই কারণে বলছি যে এই বিশ্ববিদ্যালয়ে ছাত্র শিবির করার কারণে বেশ কয়েকজন শিক্ষার্থীকে কিন্তু অনেক আগেই ছাত্রত্ব বাতিল করা হয়েছিল, এবং তারা আজীবনের জন্য বহিষ্কার হয়েছিলেন এই বিশ্ববিদ্যালয় থেকে। এবং আজকে সে বিষয়টি উঠে এসেছে ছাত্র শিবিরের মনোনীত যিনি জিএস প্রার্থী মাজহারুল ইসলাম, তার সংবাদ সম্মেলনে।
তাকে বিজয়ী ঘোষণা করার পর এক ধরনের আবেগঘন পরিস্থিতি সেখানে তৈরি হয়। ছাত্র শিবিরের যারা নেতাকর্মী ছিলেন, বিশেষ করে শাখা ছাত্র শিবিরের সভাপতি মুহিব সহ তার এই যে বিশ্ববিদ্যালয়ের শাখার যারা অন্যান্য নেতৃবৃন্দ ছিলেন তারাও ছিলেন। আমরা দেখেছি যে মাঝহারকে যখন বিজয়ী ঘোষণা করা হয় তারা একে অপরকে জড়িয়ে ধরে হাউমাউ করে কেঁদেছেন এবং তাদের এই কাদার পেছনে আমি যেটি রিলেট করতে পেরেছি যে তারা সংবাদ সম্মেলনে ওই বিষয়টি উল্লেখ করেছেন যে তাদের পূর্বসূরি যারা ছিলেন তাদেরকে বহিষ্কার করা হয়েছিল, অথচ সেই ক্যাম্পাসে এই দীর্ঘ 33 বছর পর যে জাকসু নির্বাচন হলো সেই নির্বাচনে তাদের নিরঙ্কুশভাবে এতগুলো পোস্টে বা এতগুলো পদে তারা বিজয়ী হয়েছেন সেই বিষয়টি কিন্তু তারা উল্লেখ করেছেন এবং বিজয়ের ঘোষণার পরবর্তী তারা বলেছেন যে এই বিজয় তারা ছাত্র শিবিরের বিজয় হিসেবে দেখছেন না। তারা বলছেন যে এই বিজয় হচ্ছে সকল শিক্ষার্থীর বিজয়, সাবেক বর্তমান যারাই এই বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা করেছেন সবার বিজয়। কারণ তারা বলছেন যে আমরা শুধু ছাত্র শিবিরের প্রতিনিধি হিসেবে এই জাকসুতে নির্বাচিত হয়নি, বরং এই বিশ্ববিদ্যালয়ের সকল ছাত্রের প্রতিনিধি হিসেবে তারা নির্বাচিত হয়েছেন এবং এই বিজয়কে তারা একটি আমানত হিসেবে দেখেছেন। আমানত শব্দটি তারা উল্লেখ করেছেন। তারা বলেছেন যে এই বিজয়ের মধ্য দিয়ে তাদের উপরে যে সাধারণ শিক্ষার্থীদের যে আমানত তাদের উপরে এসে পৌঁছেছে, এই আমানত তারা যতদিন না রক্ষা করতে না পারছেন ততদিন তারা সফল হয়েছেন বলে তারা মনে করবেন না। অর্থাৎ 1 বছর পরে যখন সাধারণ শিক্ষার্থীরা বলবে ছাত্র শিবির সহ এই যে নতুন জাকসু গঠিত হলো, এই জাকসুর সদস্যরা যখন সাধারণ শিক্ষার্থীদের ভয়েস হয়ে উঠতে পারবেন, যে দীর্ঘদিনের না পাওয়া না চাওয়ার কথাগুলো তারা সিন্ডিকেটে তুলে ধরে তাদের অধিকারগুলো প্রতিষ্ঠিত করতে পারবেন, বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের সাথে তাদের অধিকারের কথাগুলো বলে, তখনই তারা হয়তোবা তাদের বিজয় মনে করবেন বা তারা সাকসেস বলে মনে করবেন। তো আজকে আমরা আরও একটি বিষয় দেখেছি, ছাত্র শিবিরের 20টি পদে বিজয়ের পরও তারা ঘোষণা দিয়েছেন আমরা কোনো বিজয় মিছিল করতে চাই না, কারণ আমাদের এই বিজয়ের পেছনে বা এই জাকসু নির্বাচনের অতীত তারা স্মরণ করেছেন যে জুলাই অভ্যুত্থানে যে 1500-র অধিক ছাত্র জনতা নিহত হয়েছিল পুলিশের নির্মম অত্যাচারে, বন্দুকের নলের মুখে যারা ছাত্র জনতা বুক পেতে দিয়ে সেই দীর্ঘ 15 বছরের দমনপীড়ন আওয়ামী লীগ সরকারের সেখান থেকে বেরিয়ে আসতে সক্ষম হয়েছিল। সেই ঐতিহাসিক 5 আগস্টের কথা তারা স্মরণ করেছেন এবং সেই 5 আগস্টে যারা শহীদ হয়েছেন এবং যারা গাজী হয়েছেন, আহত এবং পঙ্গুত্ব বরণ করেছেন, তাদের কথা তারা বিশেষভাবে স্মরণ করেছেন। তো এই স্মরণের মধ্য দিয়ে আসলে তাদের মনের ভিতরে যে স্পিরিট, জুলাইয়ের যে চেতনা এবং সেটিকে তারা ধারণ করেই আজকের এই বিজয়ের গর্ব তারা কাঁধে তুলে নিয়ে, বিজয়ের হাসি তারা হেসে এখান থেকে গণমাধ্যমের প্রতিও তারা কৃতজ্ঞতা জানিয়েছেন এবং এই বিশ্ববিদ্যালয়ে যারা নির্বাচন সংশ্লিষ্ট ছিল, বিশেষ করে বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষ, নির্বাচন কমিশন, প্রধান নির্বাচন কমিশনারকে স্পেশালি তারা ধন্যবাদ দিয়েছেন, কারণ তিনি এককভাবে অনেক ধরনের প্রতিবন্ধকতার সম্মুখীন হয়েছেন, অনেক ধরনের চাপের সম্মুখীন হয়েছেন তারা যেটি বলেছেন। এবং বিশ্ববিদ্যালয়ের প্রক্টরের কথা না বললে নয়, বিশ্ববিদ্যালয়ের ভিসি বা উপাচার্য অধ্যাপক কামরুল আহসান, তার কথা তিনি উল্লেখ করেছেন। সবার প্রতি তারা কৃতজ্ঞতা ভরে স্মরণ করেছেন যে তাদের ঐকান্তিক প্রচেষ্টা না থাকলে যত ধরনের, বিশেষ করে ছাত্রদল সহ যে 4টি প্যানেল তারা এখান থেকে তাদের বয়কট করেছে এই নির্বাচন, তাদের পক্ষ থেকে একটি বড় ধরনের চাপ তৈরি হয়েছিল, তারা মিছিল করেছে এই বিশ্ববিদ্যালয়ে। এই সমস্ত কথাগুলো তারা কৃতজ্ঞতা ভরে স্মরণ করেছেন, বিশ্ববিদ্যালয় প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন, গণমাধ্যমের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন এবং বিশেষ করে যাদের ভোটে তারা নির্বাচিত হয়েছেন তাদের কথা তারা স্বীকার করেছেন এবং তারা এখান থেকে একটি প্রতিজ্ঞা করেছেন যে এই বিশ্ববিদ্যালয়ের দীর্ঘ 33 বছরে যে না বলা কথাগুলো, শিক্ষার্থীদের ভয়েসগুলো বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ শোনেনি, তারা তাদের এই প্যানেলের মধ্য দিয়ে, এই বিজয়ের মধ্য দিয়ে তারা বিশ্ববিদ্যালয় সিন্ডিকেটে সেগুলো তুলে ধরবেন। আমাদের সাথে আরও রয়েছেন সহকর্মী ইমন মাহমুদ,
সেই নির্বাচনের শুরু থেকে আজ পর্যন্ত নির্বাচনের ফলাফল পর্যন্ত তিনি নিরলস পরিশ্রম করেছেন এবং আজকে তিনি একটি ব্রেকিং নিউজও তিনি আমাদের প্রথম দিয়েছেন, যা অন্য কোনো গণমাধ্যমে আসেনি। একজন নির্বাচন কমিশনের সদস্য তিনি পদত্যাগ করেছেন। সব মিলিয়ে আমরা ইমনের কথা শুনবো, তার অভিজ্ঞতা শুনবো। ইমন, আসলে কেমন দেখেছেন, আপনার অনুভূতিটা কি? আজকে আপনিও একজন শিক্ষার্থী এই বিশ্ববিদ্যালয়ের, আপনার অনুভূতিটা একটু বলবেন? আমি যখন প্রথম আসলাম জাকসু নির্বাচন এখানে কাভার করার জন্য, তো বারে বারে যে মনে হচ্ছিল যে এই বুঝি নির্বাচন বন্ধ হয়ে গেল। একের পর এক প্রতিবন্ধকতা নির্বাচনকে সামনে রেখে আসছিল এবং প্রথমে নির্বাচনের আগের দিন থেকেই মূলত শুরু হয় সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যালট বাক্স সংক্রান্ত এবং একটি রাজনৈতিক ছাত্র সংগঠনের এবং আরও অনেকের উপস্থিতি নির্বাচন কমিশনে, সেটি নিয়ে বিতর্ক তৈরি হয় সামাজিক যোগাযোগ মাধ্যমে। এরপর ভোটের দিন নির্বাচন সংশ্লিষ্ট বিষয়ে, যেমন ভোট কারচুপি, এরপর অনেকে একজনের ভোট আরেকজন দেওয়া, এরকম কয়েকটি গুজব সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে, যার পরিপ্রেক্ষিতে একটি অস্থির পরিবেশ তৈরি হয়েছিল যে নির্বাচনটি আদৌ শেষ হবে কি হবে না। তারপরেও দেখা যায় যে দুপুর গড়িয়ে যখন বিকালের একটু আগেই ছাত্রদল সমর্থিত যে প্যানেল তাদের নির্বাচন বয়কট করে এবং তার কিছুক্ষণ পরে আরও 4টি প্যানেল একসাথে সংবাদ সম্মেলন করে এবং তারা নির্বাচন থেকে তাদের প্রার্থিতা প্রত্যাহার করে নেয়, অর্থাৎ তারাও নির্বাচন বয়কট করে। এর প্রায় 8টি প্যানেলের মধ্যে 5টি প্যানেলই তাদের নির্বাচন থেকে তারা সরে দাঁড়ায়। তখন একটি সংশয় দেখা দিয়েছিল যে আদৌ নির্বাচন শেষ হবে কিনা। এরপর যেটি হলো, নাটকীয়ভাবে নির্বাচনের সাথে সংশ্লিষ্ট 2 জন শিক্ষক তারা নির্বাচন থেকে সরে দাঁড়ালেন এবং তারা বললেন যে নির্বাচনের কাজে তারা অংশগ্রহণ করবেন না। এরপর মূলত এককভাবে বলা যায় যে নির্বাচন কমিশনের ঐকান্তিক প্রচেষ্টাই নির্বাচন আসলে আলোর মুখ দেখেছে। তারা দৃঢ় প্রতিজ্ঞ ছিল যে তারা নির্বাচন সম্পন্ন করবে এবং পরের দিন যখন ভোট গণনা শুরু হলো, ভোট গণনা দেখা গেল যে রাত গড়িয়ে সকাল হচ্ছে এবং দুপুর বিকাল এবং পরের দিন রাতও পার হয়ে গেল এবং ভোট গণনা শেষ হয়নি এবং ফলাফল কখন আসবে সে বিষয়েও সংশয়। এবং একজন গুরুত্বপূর্ণ সদস্য যিনি নির্বাচন কমিশনের ছিলেন, মাপরুই সাত্তার, তিনি মূলত পদত্যাগ করলেন। তার পদত্যাগের তিনি যেহেতু অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সদস্য এবং জীববিজ্ঞান অনুষদের ডিন, পদত্যাগের পর মূলত সংশয়টা আরও বাড়ে যে আসলে নির্বাচন আলোর মুখ হবে, মানে শেষ পর্যন্ত ফলাফল ঘোষণা হবে কিনা। কেননা এর আগে আরও 2 জন শিক্ষক পদত্যাগ করছেন এবং সর্বশেষ আজ একজন শিক্ষক যিনি নির্বাচন কমিশনের সদস্য ছিলেন, তিনিও পদত্যাগ করার কিছুক্ষণ পরে তিনি এখান থেকে চলে যান। তবে তার আগের দিন তিনি পুরোটা সময় ছিলেন এবং সক্রিয়ভাবে নির্বাচনের কাজে অংশগ্রহণ করেছেন এবং ভোট গণনার কাজেও ছিলেন। তবে অধ্যাপক মাপরুই সাত্তার পদত্যাগের পরেই মূলত তিনি এই স্থান ত্যাগ করেন। সবশেষ আপনার কাছে একটি প্রশ্ন, যে আজকের এই অনেক জল্পনা কল্পনা ধোঁয়াশা সব কিছু উপেক্ষা করে, সব কিছু ছাপিয়ে এই যে ফলাফল হলো এবং এর মধ্যে দিয়ে একটি জাকসু গঠিত হলো দীর্ঘ 33 বছর পর, এটি একজন শিক্ষার্থী হিসেবে, সাবেক শিক্ষার্থী হিসেবে আপনার অনুভূতিটা কি? আমার অনুভূতি যদি আমি বলতে চাই, এটি তো অসাধারণ অনুভূতি। 2019 সালে যখন আমরা এই বিশ্ববিদ্যালয়ে রানিং স্টুডেন্ট ছিলাম, তখন একবার জাকসুর নির্বাচন কমিশন গঠন হয়েছিল এবং তফসিল ঘোষণা করার মুহূর্তেই ছিল আর কি। তখন আমরা নিজেরাই চিন্তা করেছিলাম যে আমরা কোন পদে প্রার্থিতা করব বা মনোনয়ন তুলব। ঠিক সেই মুহূর্তে তৎকালীন আপনারা সবাই জানেন যে ছাত্রলীগের শোভন এবং রব্বানী কমিটি তারা বিশ্ববিদ্যালয়ের একটি প্রকল্পকে কেন্দ্র করে এবং 2% মানে দুর্নীতির একটি অভিযোগ ওঠে 2 কোটি টাকার প্রায়। ওই ঘটনার পরে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বিরুদ্ধে দুর্নীতির বিরুদ্ধে একটি আন্দোলন চাঙ্গা হয়ে ওঠে। এরপরে আসলে জাকসু আলোর মুখ দেখেনি। তার পরের বছর করোনা ছিল এবং বিশ্ববিদ্যালয়ের প্রশাসনও কিছুটা নড়বড়ে ছিল এবং তার ধারাবাহিকতায় 25 সালে সেই নির্বাচন অনুষ্ঠিত হলো। আমরা সেই নির্বাচনে অংশগ্রহণ না করতে পারলেও নির্বাচন সংবাদ সংগ্রহের জন্য আসতে পেরেছি, এটা আমাদের জন্য অত্যন্ত আনন্দের। অসংখ্য ধন্যবাদ ইমন। আমাদের সাথে আমরা যে 4 জন আজকে বিগত 3 দিন ধরে এবং আমাদের আরও সহকর্মীরা ছিলেন, তারা হয়তো বা সময় বা তাদের পারিবারিক কারণে বা অফিসিয়াল কারণে তারা অফিসে ফিরতে হয়েছিল, তাদের সবার প্রতি সবাই নিরলসভাবে পরিশ্রম করেছেন। এবং দর্শক, আমরা চেষ্টা করেছি
সংবাদভিত্তিক 10ম চ্যানেল বাংলাদেশের স্টার নিউজের পক্ষ থেকে একেবারে প্রতিটা মুহূর্তে যখন কোনো ঘটনা ঘটেছে সবার আগে সে সংবাদগুলো আমরা কিন্তু আপনাদের সাথে তুলে ধরার চেষ্টা করেছি। এবং সবচেয়ে উল্লেখযোগ্য আমাদের যে গর্বের বিষয়, নতুন চ্যানেল হিসেবে আমরা এই বিশ্ববিদ্যালয়ের যিনি উপাচার্য তার ইন্টারভিউ এবং প্রধান নির্বাচন কমিশনারের প্রথম ইন্টারভিউটি কিন্তু আমরাই করেছিলাম। এবং এই নির্বাচন নিয়ে যে ধোঁয়াশাগুলো তৈরি হয়েছিল সেই ধোঁয়াশাগুলোর প্রত্যেকটা চুলচেরা উত্তর আমরা তাদের কাছ থেকে আপনাদের উদ্দেশ্যে নিয়েছিলাম এবং সেটি পরিবেশন করেছিলাম। তো আপাতত এই ছিল ঐতিহাসিকভাবে দীর্ঘ 33 বছর পর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনের সামগ্রিক চিত্র। আজকের মতো আমরা শেষ করব। এই ক্যাম্পাসের সাধারণ শিক্ষার্থীদের ভয়েস হয়ে উঠবে জাকসু, সেই প্রত্যাশায় বিদায় নিচ্ছি আমরা চারজনই। এবং আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমাদের সাথে ফয়জুল ভাই রয়েছেন, সবশেষ রয়েছেন ওমর। সবশেষ এক বাক্যে যদি ধন্যবাদ দেওয়ার কোনো। ধন্যবাদ। আমরা ডাকসু নির্বাচনের পরে সবচেয়ে বেশি সম্ভবত আমরা কভার দিয়েছি এই ডাকসু নির্বাচনে। এই নির্বাচনকে ঘিরে আমাদের মধ্যে উৎসাহ উদ্দীপনা কমতি ছিল না এবং সাধারণ শিক্ষার্থীদের মধ্যে উৎসাহ উদ্দীপনার কমতি ছিল না। আমরা যেইখানে গিয়েছি সাধারণ শিক্ষার্থীরাও আমাদেরকে সহযোগিতা করেছে। সব মিলিয়ে সবাইকে ধন্যবাদ। আমরা এই মুহূর্তে আমাদের ফয়জুল সহকর্মী রয়েছেন, তাকে একটু দিব, তিনি আমাদের সবার কাছ থেকে বিদায় নেবেন। ধন্যবাদ হাবিব। আমরা আসলে আপনার অভিজ্ঞতাটা কি? আপনি আজকে প্রথম এসেছেন এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে এই যে একটি ঐতিহাসিক নির্বাচন অনুষ্ঠিত হলো জাকসুর, এই নির্বাচনকে ঘিরে আপনার আসলে ফিলিংসটা কেমন ছিল একটু যদি শেয়ার করেন। আমার কাছে যেটি মনে হয়েছে যে দুইটা বিষয়, একটা হচ্ছে এখানকার শিক্ষার্থীদের বিষয়, একটি হচ্ছে আমাদের স্টার নিউজের বিষয়। যদি শিক্ষার্থীদের বিষয় দেখি, আমি তাদের মধ্যে যে আনন্দ, উচ্ছ্বাস, উদ্দীপনা দেখেছি, তাদের চোখে মুখে যে আনন্দের ছিল, আকাঙ্ক্ষা ছিল যে জাকসু তাদের বিশ্ববিদ্যালয়ের অনেক কিছুর পরিবর্তন করবে, এটি আমার খুবই ভালো লেগেছে। আর দ্বিতীয় বিষয় যেটি হচ্ছে, যদি আমি স্টার নিউজের কথা বলি, স্টার নিউজ কিন্তু শুধু জাকসু না, ডাকসু নির্বাচন থেকে শুরু করে জাকসু পর্যন্ত আমাদের দর্শকদের জন্য যেটি সর্বশেষ সংবাদ, সত্য সঠিক সংবাদ পরিবেশন করবার যে চেষ্টা, এটি কিন্তু স্টার নিউজের বরাবরের মতোই ছিল, যেটি আমি মনে করি যে স্টার নিউজের একজন অংশীজন হিসাবে আমার কাছে এটি খুবই গর্বের মনে হয়েছে। আরেকটি বিষয় যদি বলি, যে আমরা কিন্তু দর্শক যারা রয়েছে তাদের কিন্তু আমরা ফিডব্যাক পেয়েছি। আমরা দেখেছি যে আমাদের যেহেতু এখন পর্যন্ত আমরা পরীক্ষামূলক সম্প্রচারে আছি, কিন্তু আমাদের সোশ্যাল মিডিয়ায় ইউটিউব এবং ফেসবুকে আমাদের যে দর্শকের নতুন চ্যানেল হিসেবে যে উপস্থিতি, এটি কিন্তু তাক লাগানোর মতো। আমরা দেখেছি যে বাংলাদেশে যে কোনো চ্যানেল যাদের অনেক সাবস্ক্রাইবার রয়েছে, তাদের চেয়েও কিন্তু স্টার নিউজ সোশ্যাল মিডিয়ায় অনেক বেশি এগিয়ে আছে। তার মানে স্টার নিউজ যে সত্যের পথে আছে, মত দ্বিমতের পক্ষে আছে, এটি কিন্তু দর্শকরা গ্রহণ করেছে। ধন্যবাদ। যথার্থই বলেছেন ফয়জুল ভাই। আসলে আমাদের সাথে আরেকজন সহকর্মীর কথা না বললেই নয়, যদিও তিনি উপস্থিত নেই আজকে, নাঈম আবির, তিনি এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। তিনিও শুরু থেকে এই নির্বাচন খুবই অ্যাক্টিভভাবে কাভার করেছিলেন এবং আজকে আমরা তাকে মিস করছি। এবং এছাড়া আমাদের আরও অন্যান্য সহকর্মীরা এসেছেন এবং এখান থেকে অফিসে ফিরেছেন। তো আমরা আরও কিছু কথা এই নির্বাচনের যে না বলা কথাগুলো আমরা একটু বলতে চাই। বিশেষ করে আমরা এই টানা 3 দিন, তৃতীয় দিন আজকে এই বিশ্ববিদ্যালয়ে একটানা অবস্থান করছি এবং এটি নির্দ্বিধায় বলতেই হয় যে বিশ্ববিদ্যালয়ে কখনো গাড়িতে ঘুমিয়ে পড়েছি, কখনো বা হলে যে ছোট ভাইদের বেডে যে ঘুমিয়ে বা রেস্ট নিয়ে ফ্রেশ হয়ে আবারও কর্মস্থলে ফিরেছি। অর্থাৎ এই জাকসুর নির্বাচনটাকে একেবারে পুঙ্খানুপুঙ্খভাবে কাভার করার জন্য যা যা করণীয় সর্বোচ্চ এফোর্টটা আমরা সবাই মিলিয়ে দিয়েছি এবং নিঃসন্দেহে এটি আজকে যে সাকসেসফুলি আমরা যে একটি জাকসুর যে নির্বাচন দেখলাম এবং নির্বাচনের সংবাদ কাভার করার পরে আমাদের যে অনুভূতি, সেটি নিঃসন্দেহে স্মরণীয় হয়ে থাকবে। আমরা ইমনের কাছ থেকে আরও একটু শুনতে চাইব যে ইমন যেহেতু সবশেষে বিশ্ববিদ্যালয় থেকে আমাদের জুনিয়র, আমাদের থেকে বেরিয়েছেন এবং আপনি স্টার নিউজে আপনার প্রথম পথ চলা একজন গণমাধ্যম কর্মী হিসেবে সেই জায়গা থেকে আপনি এত বড় ইভেন্ট কাভার করেছেন। আসলে কোন কোন জায়গায়
আমাদের ত্রুটি ছিল বা আপনার কাছে প্রতিবন্ধকতা মনে হয়েছে এই নিউজ কাভার করতে গিয়ে, বা এই বিশ্ববিদ্যালয়ে এসে আপনার নিজের বিশ্ববিদ্যালয়ে সংবাদ কাভার করার অনুভূতিটা, মানে সুখানুভূতিগুলো কেমন ছিল একটু যদি আরও একটু বলেন? না, নিজের বিশ্ববিদ্যালয়ে সংবাদ কাভার করতে আসলে একটি সহজ, মানে একটি ভালো দিক এবং সুখানুভূতি হলো যে নতুন করে কিছু চেনা লাগে না, পরিচিত মুখ এবং সহজেই অনেক তথ্য পাওয়া যায়, এবং যারা থাকে খুব সহজে তারা সাহায্য করেন। আর নতুন অভিজ্ঞতা যেটি হলো যে নতুন অনেক শিক্ষার্থী আসছেন এখানে, তো বেশিরভাগই দেখা যায় যে তারা অপরিচিত মুখ, এবং যখন কথা বলতে যাচ্ছে তারা চিনছে না, এবং অন্য সময় যেমন হয় যে কেউ কথা বলতে আসলে সহজেই ধরে নেয় যে ক্যাম্পাসেরই বড় ভাই, কিন্তু যখন মিডিয়ার আইডি কার্ড বা বুম দেখছে স্বাভাবিকভাবে ধরে নিচ্ছে হয়তো বাইরে থেকে কেউ আসছে, তখন তার সাথে অপরিচিতের মতো যে কথা, এটা একটা অন্যরকম একটা অনুভূতি ছিল, যেমন হচ্ছে যে এই প্রথম প্রফেশনাল কেউ হিসেবে বিশ্ববিদ্যালয়ে আসা। আর নতুন অভিজ্ঞতা যেটা বিশ্ববিদ্যালয়ের সংবাদ কাভার করতে এসে, যে বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবন যে অবকাঠামোটি, এটি আসলে তো বেশ পুরাতন অবকাঠামো, অর্থাৎ সর্বশেষ জাকসু নির্বাচন হয়েছিল 1992 সালে এবং 2025 সালে, তখন হয়তো 2000 স্টুডেন্ট ছিল বিশ্ববিদ্যালয়ে, এখন প্রায় 12,000। তো যে অবকাঠামো, অর্থাৎ মিডিয়ার জন্য যে জায়গাটি তারা রেখেছিলেন, সেখানে আসলে পর্যাপ্ত, সেখানে ক্যামেরা রাখার পরে আসলে রিপোর্টারদের দাঁড়ানোর কোনো সুযোগই ছিল না, এবং আমরা সিঁড়ি দিয়ে ওঠার সময় এক প্রকার ধস্তাধস্তির শিকার হয়েছে, এবং এক পর্যায়ে আমার মনে হচ্ছিল যে আমি উঠতে পারবো কিনা, এবং আমাদের ক্যামেরার ব্যাটারির চার্জ শেষ হয়ে যায়, এবং ব্যাটারি দিতে গিয়ে আমি একবার দেখলাম যে প্রতিবন্ধকতার শিকার হচ্ছে, কেউ জায়গা ছেড়ে দিচ্ছে না। তখন হয়তো সামনে যারা আছে তাদেরকে বলতেছি যে আমি তোমাদের বড় ভাই, একটু জায়গা দাও, তখন ছেড়ে দিচ্ছে সিনিয়র পরিচয় দেওয়ার পর। এইটা একটা ভালো এবং নতুন একটা অনুভূতি ছিল প্রফেশনাল পার্সন হিসেবে ক্যাম্পাসে আসার পরে। এই অনুভূতিটা কিন্তু আমারও হয়েছে, মানে এই প্রতিবন্ধকতার মুখে সবচেয়ে বেশি আমি পড়েছিলাম, কারণ ভিতরে যখন সকল শিক্ষার্থী ফলাফল প্রকাশের ঠিক আগ মুহূর্তে পুরা এই সিনেট ভবনের সিঁড়ি থেকে শুরু করে 3 তলা পর্যন্ত পুরো সিঁড়িতে কিন্তু লোকে লোকারণ্য ছিল, এবং সেই ভিড় ঠেলে আমার টার্গেট ছিল যে আমাকে সংবাদ কাভার করতে হবে। আমার ক্যামেরা যেহেতু 2 তলায় ছিল, তো আমাকে ভিতরে না গেলে আমার অডিওটা হয়তো মিস করব আমরা, এবং ফলাফল প্রকাশের যে অডিওগুলো বা দৃশ্যগুলো সেটি আমরা কাভার করতে পারবো না। এক ধরনের যুদ্ধক্ষেত্রের মতো সেটি। তবে ছোট জুনিয়ররা এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হিসেবে তারা আমার প্রতি রেসপেক্ট দেখিয়েছে। আমি অনেক জায়গায় পরিচয় দিয়েছি, তারপরে এসে বলছে ভাই আপনি আগে যান। এই সহযোগিতাগুলো তাদের কাছ থেকে পেয়েছি আমি। এই নির্বাচনের যে লুফলগুলো, বিশেষ করে যে বিতর্কগুলো সৃষ্টি হয়েছে, সেই বিতর্কগুলো নিয়ে আমাদের ভিতরে জ্যেষ্ঠ প্রতিবেদক আমাদের বড় ভাই রয়েছেন, তার কাছ থেকে একটু জানতে চাইবো। ফাইজুল ভাই, আপনার আসলে এই ধরনের অভিজ্ঞতা তো আসলে আমাদের থেকে বেশি, এই ধরনের ইভেন্ট বা এই ধরনের সংবাদ কাভার করা। তো এই যে বিশ্ববিদ্যালয়ের নির্বাচন ঘিরে এ ধরনের অভিজ্ঞতা আছে কিনা জানি না, তবে আজকে এই নির্বাচনের ফলাফল ঘোষণা করার আগে যে নাটকীয়তা আপনি দেখেছেন বা আমরাও দেখেছি, এর মধ্যে আপনার কাছে সবচেয়ে স্মরণীয় কোন বিষয়টি হয়ে থাকবে, এবং এই বিশ্ববিদ্যালয়ের যে জাকসু গঠিত হলো এর মধ্যে সবচেয়ে আলোচিত এবং উল্লেখ করার মতো বিষয় আপনার কাছে কোনটি মনে আসছে, যদি একটু শেয়ার করেন? আমার কাছে মনে হচ্ছে বিষয়টা এরকম না। আমি সোশ্যাল মিডিয়া ফলো করছিলাম, তো ওখানে অনেকেই বলছে যে 45 ঘন্টা বা 50 ঘন্টা পর এই নির্বাচনের ফলাফল ঘোষণা করা হচ্ছে। অনেকেই কমেন্ট করেছে যে এটি গিনেস ওয়ার্ল্ড রেকর্ড করা যায় কি না। ঠিক আছে, এটি হচ্ছে খুব মজার বিষয় ছিল। আসলে যদি বলি যে এই বিশ্ববিদ্যালয়ের আজকের এই নির্বাচনের ফলাফল ঘোষণা 45 ঘন্টা সময় নেওয়া, এটি কিন্তু আসলে আমি জানি না বাংলাদেশে এরকম কোনো রেকর্ড আছে কিনা, বিশেষ করে বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদগুলোতে। এটি একটি ঐতিহাসিক একটা বিষয় থাকবে এবং যেটাই হোক না কেন এর যে ব্যাখ্যাগুলো আছে, নিশ্চয়ই ভবিষ্যতে যিনি জাকসু নিয়ে লেখালেখি করবেন তিনি কিন্তু এই ঘটনাগুলো তুলে ধরবেন যে কি কারণে 45 ঘন্টা, কি কারণে 50 ঘন্টা, এটি কিন্তু লিপিবদ্ধ হবে, কেউ না কেউ লিখবেন। আবার হচ্ছে এখানে যে শিক্ষা নেওয়ার অবশ্যই বিষয় রয়েছে, যে আমরা যেটা দেখছি যে এখানে আরেকটি বড় ঘটনা আছে যেটা ঢাকা ইউনিভার্সিটিতে ঘটেছে। একজন সংবাদকর্মী অসুস্থ হয়ে মারা যান। এখানে আমরা দেখলাম যে একজন শিক্ষিকা অসুস্থ হয়ে মারা গেছেন।
এটি আসলে আমাদের জন্য আমি মনে করি ভবিষ্যতে যারা এই জাকসু নিয়ে কাজ করবেন তারা যেন এই শিক্ষিকার বিষয়টিকে গুরুত্ব দেন, যে আমরা একজন শিক্ষিকাকে হারিয়েছি এই ইলেকশনে জিততে গিয়ে। সেটা মানে খুবই স্বাভাবিক, অসুস্থ হয়ে মারা গেছেন, এটি আমরা খুব এটা বলবো না যে কোনো ইনসিডেন্ট, বাট এটা তো একটা স্বাভাবিক পরীক্ষা, অসুস্থ হয়ে যে কেউ মারা যেতেই পারেন, কিন্তু নির্বাচনকে ঘিরে উনি পরিশ্রম করতে করতে অসুস্থ হয়ে গেছেন। এটি আমার মনে হয় যে সকল নির্বাচিত যারা হয়েছেন তাদের এটিকে গুরুত্ব দেওয়া উচিত। আমরা দেখেছিলাম যে ঢাকা ইউনিভার্সিটিতে যারা নির্বাচিত হয়েছেন, যে সংবাদকর্মী মারা গিয়েছে তার বাসায় তারা গিয়ে সমবেদনা জানিয়েছে, এটি তারা একটা দৃষ্টান্ত স্থাপন করেছে। একইভাবে জাকসুতে যারা নির্বাচিত হয়েছেন তাদের কিন্তু অনেক কিছু দৃষ্টান্ত দায়বদ্ধতা রয়েছে, দৃষ্টান্ত স্থাপন করার সুযোগ রয়েছে। এই নজিরগুলো যদি করে স্থাপন করতে পারে তারা, তাহলে আমার মনে হয় যে এইখান থেকে আবার অন্য একটি বিশ্ববিদ্যালয় নতুন করে শিখবে, আরেকটি বিশ্ববিদ্যালয় শিখবে, বা এখানকার বিশ্ববিদ্যালয়ে যদি ছাত্র সংসদ ভালো কিছু করে তাহলে নতুন যে বিশ্ববিদ্যালয়গুলো আসে যেগুলোতে এখন পর্যন্ত কোনো ছাত্র সংসদ হয়নি, বাংলাদেশে অনেক পাবলিক বিশ্ববিদ্যালয় আমরা জানি যে অনেক বিশ্ববিদ্যালয় আছে যার অন্তপক্ষে 70% এদের কোনো হচ্ছে ছাত্র সংসদ নেই। এইগুলো মানে কখনোই নির্বাচন হয়নি। যদি এটি ভালো দৃষ্টান্ত স্থাপন করতে পারে জাকসু ডাকসু, তাহলে অবশ্যই সেই জায়গাগুলো ধরে অন্যান্য বিশ্ববিদ্যালয়গুলোর ছাত্র যারা রয়েছেন, বিশেষ করে রাজশাহী বা রাকসু বা চাকসু তারা কিন্তু তফসিল ঘোষণা করেছে। সুতরাং তাদের জন্য এটি এই যে ভুল ত্রুটিগুলো অব্যবস্থাপনাগুলোর কথা আমরা বলছিলাম, এগুলো তাদের জন্য সংশোধনের সুযোগ থাকছে। অবশ্যই থাকবে। কারণ হচ্ছে আমরা যদি ঠিক এভাবে দেখি যে ওইখানে ঢাকা ইউনিভার্সিটি নির্বাচন হলো, এটা মধ্যরাতে গিয়ে ফলাফল গেল, এখানে 50 ঘন্টা গেল, এটি তো যাওয়ার কথা ছিল না। এটা তো একটা ওমার মেশিনে দিলেই এটা ঘন্টাখানিকের মধ্যে চলে আসার কথা, রেজাল্ট ঘন্টা দুয়েকের মধ্যে চলে আসার কথা। কিন্তু ঢাকা ইউনিভার্সিটি যেটা করছে তারাও স্বচ্ছতার কথা বিবেচনা করছে, তারা কিন্তু বুয়েটের একটা গ্রুপকে দিয়ে কিন্তু তারা ওএমআর শিটগুলো এক্সামিন করছে। একইভাবে হচ্ছে আমরা যদি এখানে মেশিন দিয়েই করার কথা ছিল, যেহেতু একটি গ্রুপের দাবি ছিল, একটি প্যানেলের দাবি ছিল যে না এই মেশিনটি হচ্ছে বিতর্কিত মেশিন হতে পারে বা বিতর্কিত মেশিন বলে তারা আখ্যায়িত করছে, সেই জায়গা থেকে বিশ্ববিদ্যালয় প্রশাসনের যে সিদ্ধান্ত, এই সিদ্ধান্তটি ডেফিনেটলি ইতিবাচক সিদ্ধান্ত ছিল যে না তারা যেহেতু এই দাবি করেছে সো আমরা এই প্রক্রিয়া যাব না, আমরা ভিন্ন প্রক্রিয়া যাব। কিন্তু ভিন্ন প্রক্রিয়াটি সনাতনী হবে, এটি একটা জটিলতা ক্রিয়েট করছে, যে কারণে কিন্তু 50 ঘন্টা বলি 45 ঘন্টা বলি দেরি হয়েছে। কাজেই যারা আগামীতে নির্বাচনে যাবে, যদি একটি পক্ষ কোনো একটা মেশিন নিয়ে অবজেকশন করে তখন যেন ওর অল্টারনেটিভ কোনো একটা প্রক্রিয়া থাকে, সেই প্রক্রিয়ার মাধ্যমে যেন তারা ফলাফলটি ঘোষণা করে। তাহলে যেটা হয় এই যে 50 ঘন্টার যে দীর্ঘসূত্রিতা, এর মধ্যে অনেকের মধ্যে আতঙ্ক ছিল, হতাশা ছিল যে কোনো দুর্ঘটনা ঘটে কিনা, আরও কোনো যারা হেরে যাচ্ছে তাদের কোনো অসৎ উদ্দেশ্য থাকে কিনা, অনেকগুলো বিষয় কিন্তু সবার মাথায় কাজ করছে। এই যে মানে একটা বাজে অভিজ্ঞতা হলো, বিশেষ করে ভোট গণনার যে প্রক্রিয়া, মানে বিষয়টা হলো আমরা এই 25 সালে এসে আমরা 80 সালে ফিরে গিয়েছি, এরকম একটা বিষয়টা এরকমই ছিল 80 না, আমি যদি বলি এটা আরো আগে, এটা যদি বলি আমরা হচ্ছে 50 শতকে আমরা ফিরে গিয়েছি, যেটি আসলে কোনোভাবেই আসলে এটা মার্জনীয় না। তারপরেও আসলে বিশ্ববিদ্যালয় প্রশাসন তাদের বিতর্ক এড়াতে একটি ছাত্র সংগঠনের অভিযোগের পরবর্তী তাদের মন তুষ্টির জন্য হয়তো এটা করেছে, সেটি কিন্তু অসংখ্য হাজার হাজার মানুষের ভোগান্তির কারণ হয়েছে। সেটি হয়েছে এই কারণেই অন্য যারা সামনে নির্বাচনে আসবে তাদের হচ্ছে আমি মনে করি এখান থেকে শিক্ষা নেওয়া উচিত। আমরা একটু ওমর ফারুকের কাছে যেতে চাই। আপনি ঠিক আমাকে যে প্রশ্নটি করেছেন হাবিব, যে আমি এই নির্বাচনের কোন 2টা বা 3টা বিষয়কে সবচেয়ে বেশি গুরুত্ব দিতে চাই যেটি ঐতিহাসিক বা ইতিহাসের অংশ, আপনার ক্ষেত্রে কোনগুলো মনে হচ্ছে? দেখুন, এই নির্বাচনের সবচেয়ে বড় সংকটের জায়গায় আমি যদি বলি যে এই নির্বাচন যারা আসলে নির্বাচন যারা অনুষ্ঠিত হয়েছে, যাদের ব্যবস্থাপনায় অনেক ধরনের অব্যবস্থাপনা আমি লক্ষ্য করেছি। প্রথমত হচ্ছে যখন ছাত্রদল সমর্থিত প্রার্থীরা যখন বলছিল যে ম্যানুয়াল পদ্ধতিতে নির্বাচনের ফলাফল গণনা করার কথা, সেই সময় আসলে এক বাক্যেই
নির্বাচন কমিশন বিষয়টি রাজি হয়ে গিয়েছে। আমার কাছে মনে হয় সেই জায়গায় রাজি না হয়ে গিয়ে সেই বিষয়টি নিয়ে আলোচনা করা যেতে পারত। শিবির সমর্থিত প্রার্থীদের সঙ্গে বিএনপি দুঃখিত ছাত্রদল সমর্থিত প্রার্থীদের সঙ্গে বিষয়টি নিয়ে আলোচনা করা যেতে পারত। যদি আলোচনা করা যেতে পারত, একটি সিদ্ধান্তে এসে উপনীত হতো, তাহলে কিন্তু এখন আমাদের যেই ধরনের ভোগান্তি শিক্ষার্থীদের এবং যারা প্রার্থী রয়েছে তাদের যে ধরনের ভোগান্তি, সেই ভোগান্তিগুলো কিন্তু আর আমার কাছে মনে হয় এই ধরনের ভোগান্তির সম্মুখীন হতে হতো না। এক, 2 নাম্বার কথা হচ্ছে আমার কাছে আরেকটি বিষয় যেটি মনে হয়েছে সেটি হচ্ছে নির্বাচন ব্যবস্থাপনায় ভোট গণনার বিষয়টি। সেইটি তারা যদি প্রত্যেকটি হলে যে হলে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে ভোট গণনা, সেইখানেই যদি ভোট গণনা করে সেইখানকার রাতের মধ্যেই যদি সেই হলের ফলাফল সেদিনই ঘোষণা করা যেতে পারত, আমার কাছে মনে হয় সেটি অনেক দ্রুত ফলাফল সেটি আমরা পেয়ে যেতাম এবং এই নির্বাচন প্রক্রিয়া নিয়ে ফলাফল ঘোষণা নিয়ে কোনো ধরনের প্রশ্ন আসলে উঠতো না, যেটা বলা যায়, এবং স্বচ্ছতার জায়গাটি আরও একটু পরিষ্কার হতো। আরেকটি বিষয়ে বলা যায়, যারা নির্বাচন কমিশন থেকে পদত্যাগ করেছেন তারা আসলে নিশ্চিত তাদের সাথে মতানৈক্য হয়েছে, সেই কারণে পদত্যাগ করেছেন এবং সেই বিষয়টিও তারা যদি নিজেদের মধ্যে আলোচনা করে মিটিয়ে নিতে পারতেন, সেই ক্ষেত্রে এই যে সমালোচনাগুলো সেগুলো আসলে হতো না আমার কাছে মনে হয়। আরেকটি বিষয়, প্রায় 33 বছর পর আপনি একটি বিষয় লক্ষ্য করবেন, 33 বছর পর, প্রায় 3 দশক পর একটি নির্বাচন হয়েছে। অর্থাৎ 92 সালে যে নির্বাচনটি হয়েছিল সেগুলো কিন্তু এরকম অপ্রীতিকর বেশ কয়েকটি ঘটনার কারণে স্থগিত করা হয়েছিল নির্বাচনটি। তখনকার যে ভিসি উপাচার্য এই নির্বাচনটি স্থগিত করে দিয়েছিলেন। এরপর কিন্তু বারবার শিক্ষার্থীদেরকে নানান সময় আশা ভরসা দিয়ে আসছিলেন, প্রত্যাশার জায়গাটুকু তাদেরকে আরও বাড়ি দেওয়া হয়েছিল যে নির্বাচন দেওয়া হবে। তারপর 33 বছর কেটে গিয়েছে, তারপরেও কিন্তু নির্বাচন আসলে ঘোষণা করতে পারেনি এই জাকসু। শুধু জাকসু নয়, বাংলাদেশের যেই সংসদগুলো আছে, যে কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় সংসদগুলো, সেগুলো কিন্তু প্রায় অকার্যকর, যে কারণে কিন্তু আমরা আমাদের ভবিষ্যতের যে নেতা যারা আমাদেরকে বা যারা শিক্ষার্থীদের কথা বলবেন, শিক্ষার্থীদের অধিকার নিয়ে কথা বলবেন, সেগুলো কিন্তু আমরা পাচ্ছি না। আমরা যদি বলি, দেখুন যে এই বিশ্ববিদ্যালয়গুলোতে শিক্ষার্থীদের কোনো তাদের যে মত সেটি কিন্তু প্রাধান্য দেওয়া হয় না। যখন সিন্ডিকেট মিটিং হয়, বৈঠক হয়, সিন্ডিকেট বৈঠকে কিন্তু প্রায় সময়ই শিক্ষার্থীদের কোনো প্রতিনিধি আসলে থাকে না। শিক্ষকরা এবং বিশ্ববিদ্যালয়ে যারা আছেন সিন্ডিকেট মেম্বার, তারা যে সিদ্ধান্ত দেয় সেই সিদ্ধান্ত মেনে নিতে কিন্তু প্রায় বাধ্য থাকে শিক্ষার্থীরা। এই যে জাকসুর সহ যে হল সংসদ বা এই যে কেন্দ্রীয় সংসদের যে নির্বাচনগুলো হচ্ছে, এই নির্বাচনগুলো হওয়ার কারণে শিক্ষার্থীর যে অধিকার, শিক্ষার্থীদের যে চাওয়া পাওয়া, সেগুলো তারা কিন্তু সিন্ডিকেট মিটিংয়ে তারা তুলতে পারবেন, তাদের অধিকারের কথাগুলো বলতে পারবেন। আমাদের দুপুরে আমাদের সহকর্মী হাবিব এবং আপনিও বলছিলেন যেটি যে স্বাস্থ্য ব্যবস্থা, যে যার যে অসুখ হোক না কেন, যেই ধরনের অসুস্থ হোক না কেন, তাকে নাপা ট্যাবলেট দেওয়া হয়। আসলে এটিতে কোনো সমাধান নয়, কারণ এইখানে অনেক তাদের মা বাবা নেই, যারা শিক্ষার্থীরা একেবারে কিন্তু যদি বলি যে বাবা মা ছেড়ে, বাড়িঘর ছেড়ে কিন্তু এখানে হলে থাকে, একেবারে একা থাকে। সেই জায়গায় যদি আমি অসুস্থ হয়ে পড়ি বা একজন শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়ে তখন হাসপাতালে যায়, তখন কিন্তু সেই চিকিৎসা সেবা যদি না পায়, তখন কিন্তু এক ধরনের অনেকের মৃত্যু হয়। সেই জায়গা থেকে যদি একটা নাপা ট্যাবলেট দিয়ে তার সমাধান করা যায়, আর সেটি আসলে খুবই কষ্টদায়ক। এই যে বিষয়গুলো, এগুলো কার কাছে তুলে ধরবে? এবং এই বিষয়গুলো শিক্ষার্থীরা তাদের সিন্ডিকেট বৈঠক, অর্থাৎ বিশ্ববিদ্যালয়ের যে সিন্ডিকেট বৈঠক হয়, সেখানে তোলার কোনো, সেইখানে বলার তাদের কোনো আসলে কোনো জায়গা নেই, কোনো পথ আসলে নেই। এই যে নির্বাচনগুলো হচ্ছে, জাকসু নির্বাচন হয়েছে কত 2-3 দিন আগে, এখন এই নির্বাচনটি হয়েছে, জাকসু নির্বাচন হয়েছে, এখনই তারা প্রতিনিধি পেয়েছে। এই যে নাপা ট্যাবলেটের বিষয়টি কিন্তু তারা সিন্ডিকেটে তারা তুলবে। অনেক সময় সিন্ডিকেট মেম্বাররা বিষয়টি জানেও না যে এইসব স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে যে নাপা ট্যাবলেট দেওয়া হয়, খাবার দাবারের মান খুবই খারাপ। এই যে শিক্ষার্থীরা যে প্রতিনিধি হয়েছে, তারা যখন এই বিষয়গুলো সিন্ডিকেট মিটিংয়ে তুলবেন, তখন কিন্তু বিষয়টি নিয়ে তাদের তখন আসলে বিষয়টি তাদের নজরে আসবে, তারা ব্যবস্থা নেবে এবং শিক্ষার্থীরা আসলে তারা উপকৃত হবে। যদি যেসব যারা প্রতিনিধি হয়েছে তারা যদি লেজুর ভিত্তিক তারা যদি রাজনীতি না করে, তারা ক্ষমতার চর্চা না করে, তারা যদি শিক্ষার্থীদের পক্ষ হয়ে কাজ করে, আমার কাছে মনে হয় এইসব নির্বাচন দেশের জন্য ভালো, শিক্ষার্থীদের জন্য ভালো এবং আমার কাছে মনে হয় পুরো জাতির জন্য আসলে ভালো। আমি যদি একটু আপনার কাছে একটা প্রশ্ন আমি করি, সেটি হচ্ছে যে আপনি তো এই সকাল থেকে নির্বাচন কভার করেছেন, আপনি নিজেও একটি পাবলিক বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করে সাংবাদিকতা করছেন। এই যে পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তারা বাড়িঘর ছেড়ে তারা এখানে হলে এসে পড়াশোনা করে, তাদের আসলে সংকটগুলো কি হয়? এই সংকটগুলো কিন্তু যুগের পর যুগ এই সংকটগুলো লেগেই আছে। যারা আজ থেকে 50 বছর আগেও যারা এই পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে পড়াশোনা করেছে, যে সংকটগুলো ছিল, এখনও কিন্তু আজকে যারা 25 সালে যে বিশ্ববিদ্যালয়ে পড়ছে তাদেরও কিন্তু সংকট। আমি আপনাদের দুজনের কাছে হাবিব এবং ফয়জুল, আপনার
কাছে এবং ইমনের কাছে, তিনজনের কাছে প্রশ্ন করবো আসলে আপনাদের অভিজ্ঞতা কেমন, এই বিষয়গুলো লাঘবের জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং এই ছাত্র সংসদের করণীয় কি আসলে? আমি আসলে রাজধানীর একটি বিশ্ববিদ্যালয়ে পড়ালেখা করেছিলাম, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়। খুব বড় বিষয় হচ্ছে যে আমি যে হলটিতে থাকতাম সেই সময় এটি একটি টিন শেড হল ছিল, সিরাজউদ্দৌলা হল, টিন শেড হল। এবং সেই টিন শেড হল যেহেতু একতলা, সো এখানে আমরা আসলে প্রথমেই যদি বলি যে ঢাকা শহরের মধ্যে একটি আবাসিক হল, টিন শেড এবং আশপাশে জঙ্গল, যে কারণে এখানে প্রচুর মশাবাহিত রোগ দেখা দিত। বিশেষ করে কিছু কিছু গুলেনবাড়ির ডেঙ্গু, চিকনগুনিয়া, ওই সময় হয়তো চিকনগুনিয়া এভাবে প্রভাবিত হয়নি, বিস্তার লাভ করেনি, কিন্তু ডেঙ্গু এবং গুলেনবাড়ির মতো জটিল রোগগুলো কিন্তু সেখানে দেখা দিত। এটি যদি আমি বলি। দ্বিতীয় বিষয় হচ্ছে যে অব্যবস্থাপনার কথা যদি বলি, একটি বিশ্ববিদ্যালয়ের হলে যখন আমরা উঠি তখন দেখা যায় যে সেখানে প্রথমে উঠতে হয়, যেখানে 4 জনের রুম সেখানে আমাদের আসলে 8 জনের রুমে থাকতে হয় বা 10 জনের রুমে থাকতে হয়। এবং এটা কি অনেক সময় আমরা গণরুম কালচার বলি, অনেক সময় এক রুমে 20 জন, 25 জন, 30 জনও থাকতে হয়। ফ্লোরিং করে ছোট্ট সিঙ্গেল খাট, এই খাটে 2 জন, আবার নিচে 2 জন। আমি দেখেছি বা আমরা করেছি যে রাতে একজন পড়তে গেছে, 2 জন ঘুমাচ্ছে, সকালবেলা উঠে সে খাট থেকে যখন চলে গেছে সে এসে ঘুমিয়েছেন। এই যে অল্টারনেট সিস্টেমে বিছানায় ঘুমানো, এই যে নিদারুণ কষ্ট, এই কষ্ট কিন্তু যতই নিম্নবিত্ত পরিবারের সন্তানই হোক না কেন, সে কিন্তু বাড়িতে কখনো এইভাবে ঘুমায়নি, কিন্তু বিশ্ববিদ্যালয়ে তাকে কিন্তু এটি করতে হয়। একইভাবে আমরা যদি খাদ্যের কথা বলি, আমার মনে হয় না যে আমরা বিশ্ববিদ্যালয় হলে যে ডালটা পাই, আমরা যে ডালের এটি হাত ধোয়া যাবে বা গোসল করা যাবে, অনেক ধরনের কথা থাকে, এটি কিন্তু নিদারুণ সত্য একটি কথা। এই ডালও কিন্তু আমরা গ্রামের বাড়িতে আমরা কখনো অভ্যস্ত ছিলাম না। ইভেন আমরা যদি খাবারের কথা বলি, যে মাছের টুকরা যেটি বা মাংসের টুকরা বা একটি ডিম, একটু সবজি, সেখানেও কিন্তু একই সমস্যা ছিল। মানে সব কিছু মিলে একটি হলের যে শিক্ষার্থীর জন্য হলের যে উপযোগী পরিবেশ দরকার ছিল, সেই পরিবেশটা কিন্তু আমরা হলে পাইনি।